হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে একটা সিনেমা নিয়ে কথা বলবো, যেটা আমার প্রচণ্ড পছন্দের একটা সিনেমা। অনেকবারই ভেবেছি সিনেমাটা রিভিউ করবো। এখন যেহেতু সব ধরনের সিনেমা নিয়ে কথা বলছি, অনেক পুরনো পুরনো সিনেমার রিভিউ করছি, তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ, তো মনে হলো না এই সিনেমাটা নিয়ে কথা বলার সময় এসছে। সিনেমাটার নাম হচ্ছে তিতলি, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পেয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে অপর্ণা ম্যামকে দেখতে পেয়েছিলাম এবং কঙ্কনা সেন শর্মা এখানে অভিনয় করেছিল এবং এটা পরিচালনা করেছিল ঋতুপর্ণ ঘোষ। এবার এই এই যে কথাটা ওঠে, ধরুন আজকের দিনে দাঁড়িয়ে যখন ঋতুপর্ণ ঘোষের নাম আসে, তারপর ধরুন কৌশিক গাঙ্গুলির নাম আসে, এই সমস্ত পরিচালকের নাম এখন যখন আসে, অনেকের একটা ধারণা চলে এসেছে আর্ট ফিল্মকে নিয়ে, যেটা একটা আদলামি হবে। এবং আমি অনেক ভিডিওতে বলেছি যে এটা আতেল ঘরানার কাজ, এটা একটা আদলামি, এরকম ধরনের কথাবার্তা এখন আর্ট ফিল্ম দেখবেন আমার যখন রিভিউ আসে কোনো না কোনো সিনেমার, তখন আমি বলি। কিন্তু এই যে সিনেমাগুলো, যেমন আপনারা আমার শেষ পাতা সিনেমাটার রিভিউ দেখে নিন, আমি কিন্তু সেখানে সেটাকে আদলামি বলিনি। একটা পরিচালক আর্ট ফিল্ম বানাতেই পারে, কিন্তু সেই আর্টটাকে কতটা সে সুন্দরভাবে জিনিসটাকে আনতে পারছে, কতটা আর্টটাকে সহজ সরলভাবে প্রেজেন্ট করতে পারছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আজকে এই তিতলি সিনেমাটা শুধুমাত্র কিন্তু শহরের আতেল দর্শকরা কিন্তু দেখেনি, সব ধরনের মানুষরাই কিন্তু দেখেছে। সংখ্যাটা এত কম, একটা কমার্শিয়াল সিনেমা যেরকম বহু মানুষ দেখে, সেই তুলনায় সংখ্যাটা এত কম, কিন্তু এটা বুঝতে পারবেন এই সিনেমাটা এমন দর্শক কিন্তু নেই আজকের দিনে দাঁড়িয়ে। এই যে কিছুটা আর্ট কিছুটা কমার্স এরকম করে যে গোঁজামিলটা করার চেষ্টা করে, এটাতেই আঁতলামিটা শুরু হয়েছে। নাহলে এই সময় যে সিনেমাগুলো, একটা টাইম আপনার বোর লাগবে না, আপনার পুরো সিনেমাটা দেখতে ইচ্ছে করবে, সিনেমার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে। সেরকম সিনেমা হচ্ছে তিতলি। তো যারা যারা এই ধরনের আর্ট ফিল্ম থেকে বড় হয়েছে বা এই ধরনের সিনেমা থেকে বড় হয়েছে, তাদের কাছে এখনের আর্ট ফিল্মগুলো সত্যি কথা বলতে গেলে অনেকই নিম্নমানের লাগে, যে কারণে কোথাও কোথাও গিয়ে খারাপ লাগে। এরকম হলে গিয়ে যদি এরকম সিনেমা এক্সপিরিয়েন্স করতে পারি, এরকম সিনেমাটোগ্রাফি এক্সপিরিয়েন্স করতে পারি, তাহলে কোনো প্রবলেমই নেই। হোক না এই ধরনের কাজ, অবশ্যই হওয়া দরকার রয়েছে। তো এটা হচ্ছে সেরকম একটা কাজ। তো এটার যদি সিনেমাটার তো রিভিউ করবো, তার সঙ্গে তোমাদেরকে একটা জিনিসও জানাবো, যেটা হয়তো অনেকে জানে না, যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কতটা এই সিনেমাটা ইম্পর্টেন্টলি জড়িত। অনেক ব্যাপার রয়েছে, সেটা নিয়ে আমি লাস্টে কথা বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখো। এবং এখন রিভিউটা নিয়ে আমি যদি কথা বলি, তো যদি গল্পটা নিয়ে কথা বলি, এখানে তিতলি যে ক্যারেক্টারটা প্লে করেছে কঙ্কনা সেন শর্মা, সে একটা 17 বছর বয়সের মেয়ে, একজন টিনেজার। এবং এ হচ্ছে আমাদের মতো, আমরা যখন ছোটো ছিলাম, স্কুল লাইফ পার করে কলেজে উঠবো, কোনো একটা হিরোর প্রতি বা কোনো হিরোইনের প্রতি একটা প্রচণ্ড ভালোবাসা রয়েছে, ওরকম টাইপের একটা ক্যারেক্টার। এবং এই সিনেমাটা যেহেতু 2002 সালে বানানো, ওই সময় কি হতো, ছেলেমেয়েটা না, মানে হিরো হিরোইনের যে ছবিগুলো পেপারে আসতো, সেগুলোকে কাটিং করে দেওয়ালে লাগাতো। এখন কি, এখন ফোনের মাধ্যমে অনেক এটা ওটা হয়েছে। এখন এই দেওয়ালে ছবি লাগানোর চল, পুজো করার চল, এটা অনেকটাই কমে গেছে। সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, ওখানে মানে ফ্যান ফলোয়িংটা দেখায়। তো এখানে শুরুতেই ওই যে মেক পিয়নের দিস্তা বলে গানটা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঘরের ভেতর মিঠুন চক্রবর্তীর হাজার হাজার ছবি লাগিয়ে রেখেছে, এবং ওই যে কাটিং করছে কাঁচি দিয়ে, ওই সিনটা যখন দেখবেন না, তখন আপনি নিজেকে যেন ফিল করতে পারবেন, কারণ আপনি নিজে বহু সময় অজান্তি আপনার প্রিয় হিরো ছবি এভাবে কেটেছে। তো ওইভাবে শুরু হয় সিনেমাটা, যেটা শুরুতেই আপনাকে কোথাও একটা আকৃষ্ট করবে সিনেমাটা দেখার প্রতি। এবং এটার যে স্টোরিটা এত সুন্দর, মানে মা মেয়ের সম্পর্কের গল্প তো অনেক হয়েছে, কিন্তু এটা এত সাধারণভাবে বানানো, একটা স্বাভাবিক ঘটনার উপর ভিত্তি করে, একটা সিচুয়েশনের উপর ভিত্তি করে, যেটা জাস্ট ভাবা যায় না। এত সিম্পল গল্পকে এত অসাধারণভাবে প্রেজেন্ট করা, এত সুন্দরভাবে দেখানো। তো তো এখানে যে তিনটে চরিত্রের উপর ভিত্তি করে গল্পটা লেখা, মূলত চারটে চরিত্র, সেটা কথা আমি পড়ে আসছি। মূলত এই তিনটে চরিত্র, তিতলি, তিতলির মা এবং সুপারস্টার রোহিত রায়, যে চরিত্রটা মিঠুন চক্রবর্তী প্লে করেছে, এই তিনটে চরিত্রে কোনো কোনো জায়গাতে নিজেদের বর্তমান যে মানে যে পরিচিতিটা রয়েছে, সেখান থেকে খানিকটা হলেও তারা অন্য একটা জায়গাতে পৌঁছে যায়। তো এরমভাবেই সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাই অপর্ণা সেন যে চরিত্রটা প্লে করেছে, সেটা হচ্ছে তিতলি নামে একটা মেয়ে, যে একটা সুপারস্টারকে মানে পছন্দ করে, তার একটা মা। এইভাবেই সিনেমার অ্যাঙ্গেলটা স্টার্ট হয়। তারপর আমরা মিঠুন চক্রবর্তী দেখতে পাই একজন সুপারস্টার হিসেবে, আর একটা মানে কি বলবো, একটা টিনেজার মেয়ে, 17 বছরের মেয়ে, যে সবে ম্যাচুরিটি যার মধ্যে আসছে, ভালোবাসা কী জিনিস বুঝছে, একটা সুপারস্টারকে ভালোবাসে, তাকেই বিয়ে করতে চায়, এরম টাইপের একটা ক্যারেক্টার প্লে করছে। তো এই যে দুটো চরিত্র, মা আর মেয়ে, তারা মূলত বাবাকে আনতে আর কি গাড়ি করে আর কি যায়, এবং সেই যাত্রাপথে হঠাৎ করে একটা শ্যুটিংয়ের মধ্যে তারা আটকে পড়ে, যেখানে যে সুপারস্টার সাথে অভিনয় করছে, সেই সুপারস্টারকে আর কি যেতে হবে, খুব শীঘ্রই একটা অন্য জায়গায় যেতে হবে। তো একটা গাড়ির দরকার, তো সেই গাড়িটাতেই এই সুপারস্টার রোডে, যেটা মিঠুন চক্রবর্তী প্লে করেছে, সেখানেই দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়। এবারে এই দুটো চরিত্রের সঙ্গে কিন্তু অতীত এবং বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে মিঠুন চক্রবর্তী। কীভাবে? মেয়ে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তিতলি প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মিঠুন চক্রবর্তীকে অ্যাজ এ সুপারস্টার। অপরদিকে অপর্ণা সেনের যে চরিত্রটা, সেটা হচ্ছে সেই সময়ের একটা চরিত্র, যে যখন মিঠুন চক্রবর্তী সুপারস্টার হয়ে ওঠেনি, মানে এখানে যে চরিত্রটা মিঠুন চক্রবর্তী প্লে করেছে রোহিত রায়, সে যখন সুপারস্টার হয়ে ওঠেনি, একটা স্ট্রাগল লাইফ চলছে, একটা মানে খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, চাকরি বাকরি চেষ্টা করছে, অভিনয় নিয়ে পড়ে রয়েছে। তো সেরকম একটা টাইমে প্রেমিকা ছিল হচ্ছে অপর্ণা সেন। তারপর বহুদিন জল গড়িয়েছে, বর্তমান টাইমে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী একজন বিরাট বড় সুপারস্টার হয়েছে। সেখানে দাঁড়িয়ে তিতলি, সে একটা মানে স্কুলে পড়া মেয়ে,
আর অপরদিকে এখানে যে ক্যারেক্টারটা অপর্ণা সেন প্লে করেছে বর্তমানে একজন হাউস ওয়াইফ। তো এই হচ্ছে ব্যাপার মোদ্দা কথা। কিন্তু এদের এই একই জায়গায় যখন দেখা হলো, এদের আমরা আরেকটা সত্তা জানতে পারছি, যেখানে মিঠুন চক্রবর্তীর আমরা আগের লাইফটা জানতে পারছি, যখন সে সুপারস্টার হয়ে ওঠেনি, যখন তার প্রেম ছিল অপর্ণা সেনের সঙ্গে, সেই অ্যাঙ্গেলটা রাখা হয়েছে। তো একই গাড়িতে আমরা কিন্তু অতীত বর্তমানকে পাচ্ছি, মিঠুন চক্রবর্তীর সুপারস্টার হয়ে ওঠার গল্প এবং সুপারস্টার সে বর্তমানে রয়েছে মেয়ের কাছে, সেইভাবে আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে আপনারা ভেবে দেখুন, একই অ্যাঙ্গেলে এখানে অপর্ণা সেনের যে ক্যারেক্টারটা, সেও বর্তমান টাইমে দাঁড়িয়ে যখন মিঠুন চক্রবর্তীকে দেখছে, তার পুরনো সেই প্রেমিকা সত্তাটা ফিরে আসছে। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কঙ্কনা সেন শর্মা, তার হচ্ছে সেই মেয়ে, এই যে সত্তাটা, মা মেয়ে যে সত্তাটা, সেটাও কিন্তু কোথাও গিয়ে কাজ করছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই গল্পে আস্তে আস্তে যখন মানে তিতলি জানতে পারছে তার মায়ের সঙ্গে একসময় প্রেম ছিল, মিঠুন চক্রবর্তী ওর থেকে বেশি গল্প করছে অপর্ণা সেনের সঙ্গে, তো এর মধ্যে কোথাও একটা ইনসিকিউরিটি চলে আসছে, দুঃখ চলে আসছে, রাগ চলে আসছে। তো সেই যে অ্যাঙ্গেলগুলো সিনেমায় যেভাবে রেখেছে, তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটোগ্রাফি, ডুয়ার্সের ঘন জঙ্গল, কুয়াশা ঘেরা চারপাশ যেভাবে দেখিয়েছে, এবং সবচেয়ে বড় কথা সাউন্ডের কাজ, অসম্ভব সুন্দর সাউন্ডের কাজ। আমরা কানে হেডফোন দিয়ে সিনেমাটা শুনুন, আপনার একটা আলাদা রিল্যাক্সেশন কাজ করবে, যেন মনে হবে আপনি সেই জায়গাতে রয়েছেন। একটা সিনেমাটা যেহেতু ঠান্ডার মধ্যে শ্যুট করা, সে দেখবেন সিনেমাটা দেখার সময় এটা মানে ফিলিং, একটা অদ্ভুত ধরনের ফিলিং পাবেন সিনেমাটা দেখার সময়। এত সুন্দর সাউন্ডের কাজ হয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে, অসম্ভব ভালো। এবং মিঠুন চক্রবর্তীকে আমার মনে হয় না এর থেকে সুন্দর কোনো সিনেমায় কখনো দেখা গেছে বলে। এই সিনেমায় মিঠুন চক্রবর্তী যখন আসছে ঘন কুয়াশার মধ্যে, যেন প্রথমবার থেকে দেখা যাচ্ছে চশমাটা পড়ছে, হাঁটছে, কী ব্যক্তিত্ব। একটা সিন রয়েছে যেখানে মেয়ে আর কি কিছুক্ষণের জন্য আর কি আনতে যায় একটা জিনিস মিঠুন চক্রবর্তীর জন্য, সেই সুযোগে অপর্ণা সেনের সামনে প্রথমবার যে চেনে সেইভাবে সামনে আসে এবং জিজ্ঞাসা করে কেমন আছো উর্মি। ওই জায়গাটা শুধু পারফরমেন্স দেখবেন, কিছুক্ষণ ইতস্তত বোধ করে যে সঙ্গে আজকে কথা বলা ঠিক হবে কি না, আজকের মেয়ে যদি ব্যাপারটা জানতে পারে কী ভাববে, সেই কারণে ইতস্তত বোধ চলছে। তারপর আস্তে আস্তে ভরসা করে জিজ্ঞাসা করছে। তো সেই যে জায়গাটা পারফরমেন্স দেখার মতো, রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার অসম্ভব ভালো। অপরদিকে দীপঙ্করদের যে ক্যারেক্টারটা, সেটাও খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। একটা সিন রয়েছে দেখবেন, মিঠুন চক্রবর্তী বলছে অপর্ণা সেনকে যে তুমি আমার এই সিনেমাটা দেখতে গেছো কিনা, আমার প্রথম রিলিজ সিনেমা। তো অপর্ণা সেন বলে যে আমার তো মনে হচ্ছিল আমি ইন্টারভিউলে বেরিয়ে যাই। তো মিঠুন চক্রবর্তী বলে যে কেন, এতটাই খারাপ ছিল? তারপরে একটা সিন দেখাচ্ছে যেখানে বরের সঙ্গে বিয়ের পর প্রথমবার অপর্ণা সেন যে সিনেমাটা দেখতে গেছে, সেটা কিন্তু মিঠুন চক্রবর্তীর, গিয়ে হাউ হাউ করে কাঁদছে। মানে দীপঙ্করতে বুঝতে পারছে না কেন, যে এত কাঁদার তো কিছু হয়নি, কিন্তু কাঁদছে একটাই কারণে, যে আজকে যাকে সে ভালোবাসো সে একজন এত বড় সুপারস্টার, সেই আনন্দে। এবং সেটাকে দীপঙ্করতে ভোলানোর চেষ্টা করছে নানা রকম জিনিস এনে, যখন তার মধ্যেও সেই ম্যাচুরিটিটা আসেনি, মানে অপর্ণা সেনের মধ্যে। তো এরকম অনেক অ্যাঙ্গেল রয়েছে গল্পের মধ্যে। একটা সাধারণ গল্প, কিন্তু দেখুন কীভাবে জিনিসটাকে তারা প্রেজেন্ট করেছে। তো সেই জিনিসটা মানে আনবিলিভেবল দেখার মতো। তো এটা একটা অসম্ভব ভালো কাজ, দুর্দান্ত কাজ। সবথেকে বড় কথা, এরকম ধরনের একটা সিনেমা আপনার একটা টাইমে বোর লাগবে না, সিনেমাটা আপনি এনজয় করতে পারবেন। এখন যে আর্ট ফিল্মগুলো হয়, সেগুলো কী হয়, এরা নিজেদেরকে বিরাট বিজ্ঞ দেখাতে গিয়ে মাথার উপর দিয়ে যেন দর্শকে যেইভাবে বানাবার চেষ্টা করে। এই সময়ের যারা পরিচালক, আপনারা দেখুন না 70s টাইমে সত্যজিতের সিনেমা সাধারণ মানুষ বুঝতে পারবে না, সাধারণ মানুষও বুঝতে পারবে। বা সত্যজিৎ, আমাদের ঋতুপর্ণ ঘোষের এই যে সিনেমাটা, বা কারো কিছু কিছু সিনেমা রয়েছে সাধারণ মানুষেরও ভালো লাগবে। কিন্তু এখন যারা সেই নিজেদেরকে বিজ্ঞ এলিট ক্লাস দেখাবার জন্য সিনেমাগুলোকে অত্যন্ত জটিলভাবে বানায়, সেটা নিয়ে প্রবলেম রয়েছে। নাহলে এই ধরনের সিনেমা নিয়ে আমার তো অন্ততপক্ষে কোনো প্রবলেম আলটিমেটলি নেই। এবার তোমাদেরকে দুটো তথ্য দিই, মিঠুন চক্রবর্তীর নিজের জীবন এই সিনেমাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দুটো জিনিস, এক এখানে তিতলি, যে একটা মেয়ে যে বয়সে অনেকই ছোটো মিঠুন চক্রবর্তীর তুলনায়, সে এই সুপারস্টারকে ভালোবেসে বিয়ে করতে চায়। তো মিঠুনের নিজের লাইফেও, রিয়েল লাইফে ওই ঘটনা কিন্তু ঘটেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ছিল ওই সময় যিনি, তার মেয়ে, মানে রাশিয়াতে মিঠুন চক্রবর্তী খুব জনপ্রিয় ছিল, বিরাট পরিমাণে মানে জনপ্রিয় ছিল। তো সেখানে যিনি রাশিয়ান প্রেসিডেন্ট ছিলেন, তার মেয়ে মিঠুন চক্রবর্তীকে বিয়ে করার জন্য একটা সময় এই তিতলির মতোই মানে পাগল হয়ে গেছিলো, যে হ্যাঁ আমি বিয়ে করলে মিঠুন চক্রবর্তী করো। তো সেই যে রেফারেন্স, সেটাকে তিতলির মধ্যে ঢোকানো হয়েছে। অপরদিকে এই যে অপর্ণা সেনের সঙ্গে যে স্ট্রাগল লাইফের যে প্রেম, বিয়ে না হওয়া, আলাদা হয়ে যাবে, এই যে ব্যাপারটা, সেটার সঙ্গে কিন্তু মিঠুন চক্রবর্তীর মমতা শঙ্কর ম্যামের সঙ্গে যে প্রেমের যে অ্যাঙ্গেলটা বর্তমানে মানে বাস্তবে, সেটাকেও কিন্তু খানিকটা ওইটার মধ্যে দেওয়া হয়েছে। তো এটা হয়তো অনেকেই জানে না, এটাই হালকা রেফারেন্স আমাদের ঋতুপর্ণ ঘোষ এই সিনেমায় কিন্তু ব্যবহার করেছিল, যেটা খুব ইন্টারেস্টিং মানে কোথাও গিয়ে। এবং আমি যেটা আগেও বললাম যে মিঠুন চক্রবর্তীর কোনো সিনেমা এত ভালো হয়তো দেখতে লাগেনি যেটা এই সিনেমায় লেগেছে। অসম্ভব সুন্দর সিনেমা। এবং একটা কথা ভেবে দেখেছেন, ওই সময় মিঠুন চক্রবর্তী বাংলাতে বারুদ, তুলকালাম ওই ধরনের সিনেমা করছে, আবার এরম ধরনের কাজ করেছে। এবং দুটো সিনেমায় দু ধরনের অভিনয়, জাস্ট ভাবতে পারবেন না যে এই লোকটা এই সিনেমাটা করেছে, আবার এই লোকটা এই সিনেমাটা করছে। তো একজন অত্যন্ত ভার্সেটাইল অভিনেতা, ভাবা যায় না। এবং ঋতুপর্ণ ঘোষ যেভাবে এই সিনেমায় মিঠুন চক্রবর্তীকে একটা সিনেমার মাধ্যমে ট্রিবিউট দিয়ে দিয়েছিল, দেখার মতো। অন্য অন্য সিনেমার মতো যে বিরাট টপ নচ ট্রিবিউট তা না, হালকার ওপর একটা অতীব সুন্দর ট্রিবিউট, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীর জীবনটাকেও ফিল করতে পারছি একটা সিনেমার মাধ্যমে, প্লাস আমরা একটা ফ্যান হয়েও একটা সুপারস্টারের প্রতি একটা মেয়ের ভালোবাসা, সেটাকেও ফিল করতে পারছি। একটা প্রেমিককে না পাওয়া আজকের দিনে দাঁড়িয়ে,
যখন সে পাচ্ছে না, তো সেই যে জিনিসটা সেটাও রয়েছে। এবং একটা সিন রয়েছে পার্টিকুলার, যেখানে একটা চিঠির মাধ্যমে যে আর কি সুপারস্টার চরিত্রটা প্লে করেছে মিঠুন চক্রবর্তী, সে জানায় যে খুব শীঘ্রই আমি বিয়ে করছি। খবরটা পড়ে দুজনেই খুব মানে দুঃখ পায়। এক হচ্ছে তিতলি নিজে, যে সত্যিকারের ওই সময় দাঁড়িয়ে বিয়ে করতে চায়, মন থেকে ভালোবাসে, সেই যে ইনফ্যাচুয়েশন থেকে তারও একটা দুঃখ হচ্ছে। এবং অপরদিকে অপর্ণা সেন, যেও এককালে প্রচণ্ড পরিমাণে পছন্দ করতে, এতদিন পর দেখে একটা ফিলিংস তৈরি হচ্ছে মনে মনে, যেরকম হয়ে থাকে প্রথম ভালোবাসা যে হোক ভোলা যায় না, তো সেই খবরটা শুনে তারও দুঃখ হচ্ছে। তো একই সূত্রে মিঠুন চক্রবর্তীর আমরা সেকালে কাল দেখছি সিনেমার মধ্যে, অপরদিকে এই যে দুটো ক্যারেক্টার, দুটো আলাদা আলাদা টাইম লাইনে, তারা কিন্তু একই ঘটনায় মর্মাহত দুঃখ হচ্ছে। তো এত সুন্দরভাবে ভাবনা দিয়ে সিনেমাটা করা, এত সুন্দর উপস্থাপন, সত্যি কথা বলতে গেলে দেখা যায় না। এবং তিতলিকে তোমরা যতক্ষণ দেখবে তোমরা নিজেকে পাবে। আমরাও তো অনেক সময় ছেলেরা অনেক হিরোইনের জন্য পাগল হয়ে গেছিলাম একটা টাইমে, অনেক মেয়েরা অনেক ছেলের জন্য। তো সেই যে জেনারেশনটাকে, সেটাকেই সুন্দরভাবে সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে। তো এটা আমার প্রচণ্ড পছন্দের একটা কাজ, যে কারণে রিভিউ করলাম। চেষ্টা করবো এই ধরনের সিনেমার আরও রিভিউ করা, তোমাদের জন্য নিয়ে আসার। ভিডিওগুলো দেখো, পারলে সাপোর্ট করো, তাহলে আরও চেষ্টা করবো। এটাই বলা, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।